ভারতবর্ষের একেবারে উত্তর পূর্বে, প্রকৃতির একেবারে কাছে এক এমন জায়গা যার প্রতিটা কোণায় খুঁজে পাবেন সুন্দর সুন্দর সব ওয়াটারফলস, যেখানে মেঘ আকাশে নয় মৃগ নাভির মতন চড়ে বেড়ায় মাটিতে, যেখানে প্রকৃতি কথা বলে মানুষের সাথে, যেখানে একদিকে রয়েছে কাঁচের মতন স্বচ্ছ নদী, উল্টো দিকে রয়েছে অ্যাডভেঞ্চারে ভরা প্রকৃতি। এটা উত্তর পূর্ব ভারতের 7 বনের এক বন, মেঘেদের দেশ মেঘালয়। আর সেই মেঘের দেশের একটা ছোট্ট গ্রাম এই চেরাপুঞ্জি। সারা বছর মেঘে ঢেকে থাকা এই গ্রাম বিশ্বের অন্যতম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মধ্যে পড়ে। এখানে একদিনে যা বৃষ্টি হয়, দিল্লির মতন শহরে সারা বছরে তা হয় না। আবার এখানেই রয়েছে বিশ্বের দীর্ঘতম জীবন্ত রুট ব্রিজ, রয়েছে এশিয়ার পরিষ্কারতম গ্রাম মাওলিংলং। সারা বছরই এই মেঘালয় পর্যটকদের সামনে নিজেকে উপস্থাপন করে তার অনিন্দ্য সুন্দর রূপে, তবে বর্ষায় এই জায়গা যেন একটু বেশিই সুন্দর। তাই আজ সহ আগামী 3 পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো মেঘালয়ের আনাজ কানাজ, সঙ্গে থাকা খাওয়া ঘোরাফেরা খরচের প্রয়োজনীয় আপডেট পাবেন এই গোটা সিরিজ জুড়ে। মেঘালয় পৌঁছানোর জন্য আমাকে প্রথমেই পৌঁছাতে হবে আসামের গৌহাটিতে। তবে এই যাত্রায় বিমানপথকে না বেছে নিলাম নির্ভরযোগ্য রেলপথকে, আর তার জন্যই চেপে বসে পড়লাম হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেসে। ছুটে চললাম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ হয়ে পার্শ্ববর্তী রাজ্য আসামে। মাত্র 17 ঘন্টায় 1000 কিমিরও বেশি যাত্রা সম্পূর্ণ করে নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছে গেলাম গৌহাটি স্টেশনে। শেষবার যখন অরুণাচল প্রদেশ ঘুরতে এসেছিলাম তখন গুয়াহাটি স্টেশন এসেছিলাম। খুব সুন্দর সাজানো গোছানো একটা স্টেশন, আর স্টেশনের বাইরেটা দেখলে, ইঞ্জিনটা দেখলে মনে হয় পৌঁছে গেছি আমরা এনজিপি স্টেশনে, বাট এটা গুয়াহাটি। এবারে আমরা অরুণাচল যাচ্ছি না, যাচ্ছি মেঘালয়। আর এই গাড়ি করেই আমি আর অর্ক আগামী কটা দিন ঘুরে দেখব মেঘালয়ের আনাজ কানাজ। তবে তার জন্য প্রথমেই আমাদের পৌঁছাতে হবে রাজধানী শিলং শহরে, যার দূরত্ব এই গৌহাটি থেকে সড়ক পথে প্রায় 100 কিলোমিটার। শহর ছাড়াতেই ধরে ফেললাম সবুজে মাখা লম্বা হাইওয়ে। আর এই পথের ধারেই পাবেন প্রচুর এরকম ছোট বড় ফলের দোকান। সেরকমই একটা দোকানে দাঁড়িয়ে 50 টাকার বিনিময়ে কিনে ফেললাম রসালো সুন্দর একটা আনারস। মশলা মাখিয়ে সেই আনারস গাড়িতে বসে খেতে খেতেই চললাম শিলংয়ের পথে। তবে শিলং যাওয়ার আগে কিন্তু আমরা থামবো উমিয়াম লেকে। শিলং শহরের কোলাহল থেকে প্রায় 19 কিলোমিটার দূরে, চারিদিকে বড় বড় পাহাড়ের মাঝে প্রায় 225 বর্গ কিলোমিটারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করছে মেঘালয়ের সব থেকে বড় লেক উমিয়াম লেক। এটি একটি কৃত্রিম লেক। উমিয়াম নদীর ওপর ড্যাম তৈরির জন্যই এই সৃষ্টি। এর পাড়ে বসে দূরের সবুজ পাহাড় আর মাঝের ওই ছোট ছোট দ্বীপগুলো দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তা টেরই পাবেন না। আবার চাইলে এই লেকে বোটিং করতেও পারেন। উমিয়াম লেক দেখে এরপর আমরা চললাম দুপুরের লাঞ্চের জন্য। এটা কি পাতা? মানে এখানকার লোকাল, হ্যাঁ, জামাটো। আমরা মেঘালয়ে আছি, তো মেঘালয় এখানকার লোকাল যে খাবার, সেই খাবার নিয়েছি, হাফ থালি নিয়েছি, 150 টাকা নিয়েছে। এখানে যেটুকু আইটেম দেবে সেটুকুই খেতে পারবেন, এক্সট্রা নিলে এক্সট্রা দাম। সঙ্গে রয়েছে এখানকার, দেখুন, এটি লোকাল আচার রয়েছে, আলুর কিছু সবজি রয়েছে, ভাত, আর রয়েছে চিকেন সালাড। এদিকে রয়েছে পেঁয়াজ আর জামাটো। তোমার জামার সাথে এইটু মিশে গেছে, তৈরি হয়ে গেছে জামাটো। বাট এক্সাইটেড, খেয়ে দেখি। দেখে দেবে, বাট ভাতগুলো খুব শক্ত হয়ে। আগে ঝোলটা আলুটা খাও। এই স্পাইসিনেসটা না আলাদা। আরও যখন ভেতর দিয়ে যাবো
মেঘালয়ের ঝাল যে জিনিসটা ওটা বাড়বে। এই পাতাটা একটু অন্যরকম গন্ধ করে, কিন্তু এটা খেলে মানে ব্লাডের সার্কুলেশন ভালো হয়। আচ্ছা, ট্রাই করো। তুমি ট্রাই করো। তো এটা নাকি ব্লাড সার্কুলেশনে খুব হেল্প করে, বাট আমার তো গন্ধটা শুকেই কেমন ব্লাড সার্কুলেট হয়ে গেল মনে হচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব মিটতেই এবার আমাদের সোজা গন্তব্য রাজধানী শিলং। সময় লাগলো এই মিনিট 30 মতন। পৌঁছে গেলাম আমরা আমাদের শিলংয়ের হোটেলে। শিলংয়ের হোটেলটার রুমটা কিন্তু বেশ ভালো, হোটেল রেনবো। এখানে আরেকজনকে দেখুন পুরো কেতিয়ে পড়ে আছে, পুরো উডেন। শরীর খারাপ, কাল থেকে মেঘালয় ঘুরতে হবে, ওকে বলেছি ট্রেক আছে দুখানা ছোট ছোট। পুরো ঘরটা হচ্ছে ব্যাম্বো, এই সেই উডেন টাইপের আর কি, বেশ ভালো। এই যে দুখানা বিছানা রয়েছে, যাক তোমাকে আলাদা করে দিয়েছে। আর এখানে বসার ব্যবস্থা রয়েছে বেশ ভালো, সোফা টোফা রয়েছে, এখানে ফ্যান রয়েছে, এসিও রয়েছে আই গেস। না এসি নেই তো, এসি নেই তো, বাট হ্যাঁ ঘরটা কিন্তু বেশ ঠান্ডা। আমি প্রথমে ঢুকেই ভেতরে ঢুকলাম কিন্তু এসি চলছে, এসি নেই। এখানে টিভি রয়েছে, আর এখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে। ওমা ব্ল্যাঙ্কেটও দিয়েছে, আমার রাত্রেবেলা ঠান্ডা লাগতে পারে। আর সঙ্গে এই হচ্ছে ওয়াশরুম, ওই খোল রেখায়। ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার টিজার রয়েছে, মানে রাতের দিকে ঠান্ডা লাগতে পারে। সন্ধে হতেই চলে এলাম শিলংয়ের মার্কেটে। আমাদের হোটেলের নিচেই রয়েছে শিলং শহরের সব থেকে বড় দেদার মার্কেট, পুলিশ বাজার। অনেকটা আমাদের কলকাতা শহরের ধর্মতলার নিউ মার্কেটের মতন। রয়েছে একদিকে জামা কাপড়ের দোকান, রয়েছে নানান রকম ইলেকট্রনিক্সের দোকান, রয়েছে নামি দামি সব ক্যাফে, রেস্তোরাঁ। বেশ খানিকটা সময় আপনারাও কিন্তু কাটাতে পারেন এই শিলংয়ের মার্কেটে। আর পরদিন সকাল হতেই আমরা শিলং শহরকে বিদায় জানিয়ে রওনা দিলাম সকাল সকাল মেঘেদের রাজ্য চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তবে তার আগে এখন আমরা শিলং শহরের বেশ কিছু সাইট সিন কমপ্লিট করব। আমাদের তাই প্রথমেই যেতে হচ্ছে এখন শিলং শহরের সব থেকে উঁচু জায়গায়। আমরা এখন এলাম শিলং পিক যাবো বলে, মানে যেটা শিলংয়ের সব থেকে উঁচু জায়গা। তো এখানে যাওয়ার জন্য আমাদের গাড়ি এক জায়গায় দাঁড় করানো হলো। এখানে টিকিট আছে, টিকিটে এরপর এখান থেকে এনাদের লোকাল গাড়ি, মানে এনাদের নিজস্ব গাড়ি করে আমরা যাবো বাকি পথটুকু। গাড়ির জন্য 200 টাকা পার হেড, অ্যাডাল্ট হলে 50 টাকা করে লাগে। আর আমাদের গাড়ি পার্কিংয়ের জন্য আরও 20 টাকা, মানে টোটাল ওই আমাদের ওই পড়লো 320 টাকার মতন। আইডি কার্ড দেখাতে হতে পারে। আর যারা ফরেনার্স, মানে যারা বাইরের দেশের ট্যুরিস্ট, তাদের জন্য কিন্তু এই জায়গাটা অ্যালাউ নয়, কারণ জায়গাটা পুরোটা হচ্ছে এয়ারফোর্সের আন্ডারে। তো যাই, চলুন লোকাল গাড়ি আসুক। প্রচুর হাওয়া। ওইদিকেও দেখছিলাম, দেখুন বিস্তৃত ভূমিতে কত রকমের হরেক রকমের চাষ হয় এখানে। আমাদের প্রদীপদা বলছিলেন সারা বছরেরা বিভিন্ন রকম সবজি চাষ করে, ফল চাষ করে, সেগুলো এখানে বিক্রি হচ্ছে। আর সবজি এখানে প্রচুর, বাঁধাকপি থেকে শুরু করে কি নেই, শুধু ধান দেখতে পাইনি আমি এখন অবধি। দারুণ লাগছে। লোকাল গাড়ি করে মাত্র মিনিট 7 পথ শিলং এয়ারফোর্স স্টেশনের মধ্য দিয়েই আমরা পৌঁছে গেলাম শিলং ভিউ পয়েন্টে। এই জায়গার নাম শিলং পিক। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সেখানে উঠলে দারুণ সুন্দর নিচে দেখা যায় একসময়কার ভারতবর্ষের স্কটল্যান্ড শিলং শহরকে। গোটা বিস্তৃত শিলং শহরকে একেবারে 180 ডিগ্রি ভিউয়ের মধ্যে আপনি দেখতে পারেন। তো এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, চলুন ওয়াচ টাওয়ার থেকে আপনার উপরে ভিউটা দেখায়। এই যে কি মামা, অর্কর খুব মজা, কারণ এখন তো আর বেশি খাটনি হচ্ছে না। তবে খাটনি হবে, ওকে বলিনি। ডবল ডেকার ব্রিজে যখন আমরা ট্রেক করবো না, হয়ে যাবে ওর শেষ। দেখুন এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউ। ওয়াও, কি দারুণ দেখতে লাগছে এখান থেকে। দেখুন ওই রাস্তা দিয়ে আমরা একটু আগে দেখছিলাম, ওই মাঠটা, ওই দিক দিয়ে আমরা এসেছি। দারুণ লাগছে, কত বড় শহর এই শিলং, দুর্দান্ত। আর আজকে আবহাওয়াটাও বেশ ভালো। তবে এখানে ড্রোন কিন্তু অ্যালাউ নয়, কারণ আমরা যে গাড়ি করে এলাম 2 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম সেই এয়ারফোর্স স্টেশন শিলংয়ে। তো এয়ারফোর্স স্টেশনের মধ্যে আইডি কার্ড দেখে আমাদের যেতে হলো, তারপরে এইটা ভিউ পয়েন্ট। তো ভিডিও বেশি করতে পারিনি, ভিডিও বারণ ছিল। আর এখানে পুরোটা ড্রোন প্রোহিবিটেড এরিয়া। চাইলে ভাড়া করে স্থানীয় পোশাক পরে ছবিও তুলতে পারেন এই শিলং পিকে। বেশ কিছুটা সময় এই স্থানে কাটিয়ে আবার ধরে ফেললাম আমাদের লোকাল গাড়ি। সেই গাড়ি করে চলে এলাম পার্কিংয়ে, আর পার্কিং থেকে উঠে পড়লাম প্রদীপদার গাড়িতে। আর প্রদীপদা এবার আমাদের নিয়ে চললো শিলংয়ের বিখ্যাত এলিফ্যান্ট ওয়াটারফলস দেখাতে। জনপ্রতি 100 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে আমরা প্রবেশ করলাম এলিফ্যান্ট ওয়াটারফলসে।
এই হচ্ছে এলিফ্যান্ট ফলস, উপরে 100 টাকা করে টিকিট। মেঘালয় এমন একটা জায়গা যেখানে আপনি প্রত্যেকটা জায়গায় আপনাকে টিকিট দিতে হবে। আচ্ছা, এখানে না এলিফ্যান্ট ফলসের 3টে ভাগ রয়েছে। ডান দিকে রয়েছে ফার্স্ট ফলস, আর দ্বিতীয় আর তৃতীয়র জন্য আমাদের আরও নিচে নামতে হবে। খাসি ভাষায় এই ফলসের নাম কা কাশেইদ লাই পাটেং কোসে, যার অর্থ 3 ধাপের জলধারা, আর এটি আসলেই তাই। আর এর মডার্ন নাম এলিফ্যান্ট ফলস দিয়েছিলেন ব্রিটিশরা, কারণ তারা দেখেছিলেন এই জায়গায় একটি হাতির মতন পাথর থেকে জলধারা গড়িয়ে আসছে, যা আদতে 1897 ভূমিকম্পের পর ধ্বংস হয়ে যায়। এখানে 3 ধারার প্রথম ধারাটি কিন্তু গাছের মধ্যে ঢাকা, দ্বিতীয় ধারা ছোট কিন্তু বেশ সুন্দর, কিন্তু যখন আপনি একেবারেই কঠিন সিঁড়ি ভেঙে নিচে পৌঁছাবেন দেখতে পাবেন দুধের মতন সাদা এই 3 ধারার এলিফ্যান্ট ফলস, যা সত্যিই অপূর্ব সুন্দর। এখন না বাঙালি পর্যটকের সংখ্যা এই মেঘালয় অঞ্চলে বেশ খানিকটা কম। আমরা ম্যাক্সিমাম বাঙালিরা আসি পুজোর পরে। এবার এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের থার্ড ফলস, যেটা দেখতে আমাদের অনেকটা নিচে নামতে হলো, বাট বেশ সুন্দর। মানে কিছু সপ্তাহ আগেই ভারী বর্ষা গিয়েছে মেঘালয়, জলটা বেশ ভালো রকম রয়েছে। আর সব থেকে ভালো বিষয়, এই সেপ্টেম্বর অক্টোবর টাইমটা এলে কি হয়, শীতকালে এলে ঝর্ণার জলগুলো অনেক কমে যায়, তবে জলের রংটা অপূর্ব নীল হয়ে যায়। কিন্তু এই সময় এলে না ওই জলটাও থাকে, আবার জলের যে রংটা নীল হতে শুরু করে আর কি। এখন হালকা সবুজে, মানে পুজোর পরে যখন আপনারা আসবেন তখন পুরো নীল হয়ে যাবে আর কি, বেশ ভালো। তবে অন্যান্য রাজ্যের পর্যটক কিন্তু এখন মেঘালয়ে বেশ ভালো রকম রয়েছে। আমরা বেশ খানিকটা সময় কাটালাম, ছবি ভিডিও তুললাম। চলুন এবার আবার উপরে যাওয়া যাক। প্রচুর পর্যটক, মানে ওই সামনে ছবি তোলার জন্য আপনাকে রীতিমতো লাইন দিতে হবে আর কি। এলিফ্যান্ট ফলস দেখে কিছু পথ এগোতেই আমরা প্রবেশ করলাম চেরাপুঞ্জিতে। আর এখানে প্রবেশ মাত্রই পাল্টে গেল আশেপাশের পরিবেশ। এখন আকাশে সাদা মেঘে ভেলার জায়গায় কালো মেঘের ঘনঘটা, সাথে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আর দেখতে দেখতেই পাল্টে গেল আশেপাশের পরিবেশটা। এর রূপ হিমাচল কিংবা উত্তরাখণ্ড কিংবা কাশ্মীরের থেকে একেবারে আলাদা। চারিদিক স্নিগ্ধ, শান্ত, সবুজে মোড়া। এই রূপই তো বোঝায় আপনি পৌঁছে গিয়েছেন মেঘেদের দেশ মেঘালয়। এর মাঝে আমরা দাঁড়ালাম মাওক ডক ডিম্পেল ভ্যালিতে। এতক্ষণ মনে হচ্ছিল না যে আমরা রয়েছি মেঘালয়, বাট এবার মাওক ডক ভ্যালিতে, মানে চেরাপুঞ্জির মাওক ডক ভ্যালিতে আসার পর শুরু হয়েছে বৃষ্টি। মানে ছাতা বা রেনকোট আমাদের নিতেই হবে। এবার মনে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ঘুরতে এসেছি মেঘালয়। স্থানীয়রা এই জায়গার নাম দিয়েছে শহরা। খাসি ভাষায় স শব্দের অর্থ ফল এবং রা শব্দের অর্থ বহন করে নিয়ে আসা। মনে করা হয় এখন থেকে বহুকাল আগে এই জায়গা থেকেই আশেপাশে গ্রামে ফল বহন করে নিয়ে যাওয়া হতো, তাই এমন নাম। আবার ব্রিটিশরা এই শহরাকে উচ্চারণ করতেন চেররা নামে। কালক্রমে এই চেররায় অপভ্রংশ হয়ে তৈরি হয় আজকের চেরাপুঞ্জি, যার অর্থ কমলা লেবুর দেশ। প্রায়শই মেঘে ঢেকে থাকা এই গ্রাম বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়া জায়গার মধ্যে পড়ে, কারণ এখানে প্রতি বছর 36 ফুটের থেকেও বেশি বৃষ্টিপাত হয়। আর এরকম অন্যরকম আবহাওয়ার উপর নজরদারি রাখতে এখানে অন্য রকমের একটি বিল্ডিংও আছে। এই যে এই ফুটবল আকৃতির বিল্ডিংটার নাম মেট্রোলজিক্যাল স্টেশন, যা এখানকার আবহাওয়ার উপর গবেষণার জন্যই তৈরি। আবার এই গ্রাম থেকে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় প্রতিবেশী বাংলাদেশের উত্তরভাগের বিশাল জলাভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 ফুটেরও বেশি উচ্চতায় এই চেরাপুঞ্জি খাসি পাহাড়ের একটি মালভূমির উপর অবস্থান করছে, তাই উপর থেকে একে দেখতে একটি সমতল ভূমির মতোই লাগে। তবে এটা ঠিক কতটা উঁচু তা এখানকার পরিবেশ আর উষ্ণতা দুটোই বুঝিয়ে দেয়। আর ওই যে দূরের দিগন্তের কাছে জলাভূমি, সেটা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের উত্তর অংশ। রয়েছে সেখানে টাঙ্গুয়ার হাওর। ইতিমধ্যেই আমরা পৌঁছে গিয়েছি গার্ডেন অফ কেভস। জনপ্রতি 100 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে আমরা প্রবেশ করছি এখন এই গার্ডেন অফ কেভসে। চেরাপুঞ্জি ঘুরতে আসা প্রত্যেক পর্যটকের কাছেই এই জায়গা আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু।
তার কারণটা ভেতরে প্রবেশ করলেই বুঝবেন। আমাদের আজকের পরের গন্তব্য হচ্ছে গার্ডেন অফ কেভস। তবে ক্যামেরা এখানে অ্যালাউ না। এন্ট্রি ফিজ হচ্ছে 100 টাকা করে, গাড়ির জন্য 20 টাকা, মানে টোটাল আমাদের পড়লো 220 টাকা। তবে এরপর যদি তুমি ড্রোন বা ক্যামেরা বা হ্যান্ডি ক্যাম যাই নিতে চাও তার জন্য আলাদা চার্জেস আছে। পুরো বাগানটায় বিভিন্ন রকম কেভসে ভরা, বেশ অ্যাডভেঞ্চারাস দেখে মনে হচ্ছে। পুরো চারিদিকে জলে জল। তো প্রথম হচ্ছে কি নাম, স্পট 2, এবার হচ্ছে খাসিদ সাম সায়েম। এরকম অনেকগুলো বিভিন্ন আকৃতির গুহা রয়েছে। তো গুহার বাগান, গার্ডেন অফ কেভস। ভাই সাহাব বেশ অ্যাডভেঞ্চারিয়াস ভাই। অর্ক একটু পা স্লিপ করলে কিন্তু মুশকিল। হ্যাঁ, আর খুব ঠান্ডা জল। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন প্রত্যেকটা জায়গা আলাদা হবে। চলুন ভেতরে ঢোকা যাক। এই গোটা বাগান জুড়েই আপনি পাবেন 11 রকমের বাহারি সব ঝর্ণা। কোনোটা ঝরছে পাহাড়ের উপর দিয়ে, তো কোনোটা গুহার মধ্যে। এই সমস্ত কিছুই পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে আপনাকে। টোটালি গার্ডেন অফ কেভসে রয়েছে 11খানা স্পট। এরকম প্রত্যেকটা স্পটে আমরা যাচ্ছি। এখন প্রচুর ভিড় রয়েছে বলে দাঁড়িয়ে আছি আমরা। দাদার সাথে কথা হচ্ছিলো, এই দাদার সাথে, দাদা এখানে দেখাশোনা করেন কিনা, অনেক জিনিস রয়েছে। পুরো জায়গাটা কিন্তু ন্যাচারাল, জাস্ট রাস্তাঘাটটা তৈরি করা হয়েছে, বাকি সমস্ত জায়গাটা পুরো ন্যাচারাল। আর অনেকগুলোই ফলস আছে বেশ সুন্দর সুন্দর। যেমন আমরা এই সেকেন্ড ডেটা দেখলাম, ওটা বেশ ভালো ছিল না। পুরো পুরো গুহা, তার উপর থেকে জলটা পড়ছে। ভিড়টা একটু কমুক। এবার এটা 3 নাম্বার স্টিওয়ে মাউ স্পট 3, সেখানে যাবো। তার পাশ দিয়ে আবার 4 নাম্বারের জায়গাও আছে। 3 নাম্বার তো দেখলাম, বাট 4 নাম্বার যেটা, সেটা আপনাদের দেখায় পুরো একটা গুহার মধ্যে। ভাই সেই বোরা কেভসের কথা মনে পড়েছে। সামনেটা দেখুন, আমাকে দেখতে হবে না। আমার তো সেই মনে হচ্ছে ভিয়েতনামে সেই মোয়া কেভস, এখানে গেছিলাম মোয়া কেভস, হ্যাঁ হ্যাঁ। পুরো সেম টু সেম। আরে বাবা, বাপ রে বাপ, আহ ঠান্ডা হয়ে এ বাবা রে বাবা, এ তো মেঘালয় পুরো রিয়েল অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে অর্ক। হ্যাঁ, দারুণ, পুরো স্টোন, পুরো ন্যাচারালি যে ফর্ম সেটা বোঝা যাচ্ছে। পুরে ভাই রে, যখন বেশি গেলে একটু বেশি লাগা। আরে তেরি মাথায় লাগলো রে ভাই। টুপিটা বাঁচিয়ে নিয়েছে, এই জন্য টুপি পরা। বাট ভেতরটা অসম্ভব ঠান্ডা, আর পুরো চারিদিক থেকে না টস টস করে জল পড়ছে। পুরোটা যে প্রাকৃতিক সেটা বোঝাই যাচ্ছে। আমরা ঢুকলাম, পুরো কেভসটা হচ্ছে এরকম। সেই শ্রীলঙ্কা যখন গেছিলাম, সেই রাবণের কেভে গেছিলাম, বা বোরা কেভস, আরে ভাই পুরো সেম। দেখুন অর্ক, এই হচ্ছে আমাদের 5 নম্বর স্পট, রুট ওয়াটারফল। এইটা পুরোটা একটা মূলের উপর থেকে ছোট্ট একটা ঝর্ণা ঝরে পড়ছে। যত বর্ষায় আসবেন তত ঝর্ণাগুলো আরো বড় থাকবে, বাট সুন্দর, বেশ ভালো। পঞ্চম এবং ষষ্ঠ ঝর্ণা দেখে এগিয়ে যাচ্ছি আমরা এখন সপ্তম ঝর্ণার দিকে। দেখুন এই জায়গাটা কতটা সুন্দর। এটাই তো মেঘালয়। দেখুন কি সুন্দর অঝোর ধারায় দুধের মতন রঙে ঝরে পড়ছে এই ছোট্ট ঝর্ণাটা। এটা স্পট নাম্বার 7। আর এখানে লাকিলি কেউ নেই, মোটামুটি পুরো ফাঁকা, তাই সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করতে পারছি। দারুণ লাগছে। আর জলের কালারটা আপনাদের দেখুন, আস্তে আস্তে করে কেমন বর্ষার পরে এই জলটা আরও মাঝখানে গলে পুরো নীল হয়ে যাবে, তখন দুর্দান্ত লাগবে। আমরা সাধারণত যে ইনস্টা ফেসবুকে যে ভিডিওটা দেখি, ঠিক এরকমই। মেঘালয় দারুণ। প্রচুর ঝর্ণা তো দেখছি, বাট একটা অদ্ভুত সুন্দর জিনিস 8 নম্বর স্পটে এসে আমরা দেখছি। জায়গাটার নাম হচ্ছে ইউ ম খিলুং। এইটা দেখুন, আপনাদের রিয়েলে দেখাচ্ছি। আসল নামটা দেখুন, দিস ইজ আ রক কাপড বাই মাদার নেচার ইন্টু আ শেপ অফ হিউম্যান ফিটাস অ্যান্ড রিওয়ালস উইথ আ কেভন, মিস্টার লাই সিং কংসেই। দেখুন ইউ ম খিলুং মানে হচ্ছে বেবি ইন দ্য মাদার্স হোম। এই দেখুন, এই হচ্ছে পাহাড়, ঠিক আছে? পাহাড়ের একেবারে দেখুন গায়ে অদ্ভুত ন্যাচারালভাবে তৈরি হয়েছে এইটা জিনিস। দেখুন পুরো মনে হচ্ছে না একটা শিশু মায়ের গর্ভের মধ্যে রয়েছে, না? কি দারুণ। এটাই তো প্রকৃতি, প্রকৃতির সৃষ্টি এটাই। টু গুড, বেশ ভালো। পুরো মানে ও হো হো, পুরো একটা মনে হচ্ছে না মানুষের সন্তান মায়ের গর্ভের মধ্যে রয়েছে। হেভি না? এই দেখুন ছবিটার সাথে পুরো এক।
আমরা রয়েছি এখন এই গার্ডেন অফ কেভসের সব থেকে স্পেশাল একটা জায়গায়। জায়গাটার নাম হচ্ছে 9 নম্বর স্পট, ওম দাওয়াই। বাঁশের ব্রিজ দিয়ে আমরা এলাম। এই দেখুন এখানে একটা জলের স্রোত আর কি ন্যাচারালি পাহাড়ের মাঝখান দিয়ে বেরোচ্ছে, এবং এনারা মনে করেন এই জলটা খুব পবিত্র এবং শরীরের পক্ষে খুব ভালো, প্রচুর নিউট্রিয়েন্টস আছে। দেখুন কি সুন্দর একটা বাঁশের ইয়ে করা রয়েছে, এবং ভিতর থেকে দেখুন জল কত সুন্দর করে এখানে আসছে। অনেকে এখানে পয়সাও দিয়ে গেছে, এবং এখানে বাঁশের একটা ওই বোতল টাইপের পাওয়া যাচ্ছে, যেটা করে জল ভরে আপনি নিয়ে যেতে পারেন। আমরা আমাদের যে বোতল, সেই বোতলে করে জল ভরে খেলাম। দারুণ ঠান্ডার মিষ্টি জল না, দুর্দান্ত। এই জলটা পুরোটা এখান থেকে ভরলাম, দেখুন পুরো মনে হচ্ছে বরফ গলা জল, মিষ্টি না দারুণ। ওফ, মিষ্টি লাগবে। এই জলটা যদি তুমি রেগুলার খাও তোমার ভুঁড়ি কমে যাবে, সিরিয়াসলি আর কি পাচ্ছি না। ওরা নিয়ে যাই একদম। আরে হ্যাঁ, মানে এত নিউট্রিয়েন্টস আছে না জলটাতে, মারাত্মক, খুব সুন্দর। যে সিঙ্গেল ছেলেরা এই ভিডিওটা এখন দেখছেন, তাদের জন্য সব থেকে মেঘালয়ের সুন্দর জায়গা আপনাদের দেখাচ্ছি। গার্লফ্রেন্ড পড়ছে না, তাদের কি সমাধান দেব? যদি আপনার দ্বারা গার্লফ্রেন্ড না পটে বা প্রপোজ করতে ভয় পান যে অ্যাকসেপ্ট করবে কি না, এই জায়গাটা যদি এসে আপনি ওখানে গার্লফ্রেন্ডকে বসিয়ে এর সামনে প্রপোজ করেন, 500% শিওর অ্যাকসেপ্ট করতে বাধ্য সেই গার্লফ্রেন্ড। আর যদি অ্যাকসেপ্ট করে নেয়, প্লিজ বিরিয়ানি খাওয়াতে কিন্তু ভুলবেন না, কারণ এই জায়গাটা দেখুন, জায়গাটার নাম হচ্ছে মাউদোহন্ড। এটা হচ্ছে পুরোটা দেখুন একটা হৃদয় শেপের একটা অটোমেটিক তৈরি হয়েছে ন্যাচারালি, এবং তার মধ্যে জলও রয়েছে। কি অর্ক, এর সামনে যদি কোনো গার্লফ্রেন্ডকে প্রপোজ করা আছে কি না বলবে? সে আমি কি করে জানবো? না তুমি বলো, তোমার তো অভিজ্ঞতা আছে। আমার অভিজ্ঞতা নেই ভাই। এই যতটা ভালো সাজে না ভিডিওর সামনে, ঠিক তার উল্টো হ্যাঁ, ফালতু কথা বলে। সেটা আমি পরে আপনাদের আর কোনো ভিডিওতে বলবো, ওর বউ যখন থাকবে তখন। এখানে কিছু ভালো খাবার থাকুক না, তো আনারসের টেস্ট দুর্দান্ত। ভুট্টাটা হোক, আনারসটা খায় নুন লঙ্কা দিয়ে না, হেভি লাগে। মনে না গোটা আনারসটাই খেয়ে নিই। গার্ডেন অফ কেভস থেকে ফেরার পথটা খানিক এইরকম। একদিকে আঁকা বাঁকা সর্পিল পাহাড়ি পথ, আর তার ঠিক পাশেই যত দূর চোখ যায় দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়। মেঘালয় একদিকে যেমন মেঘেদের দেশ, তেমন এই গোটা মেঘালয় জুড়ে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 200-র বেশি ওয়াটারফলস। আর সেরকমই একটা ওয়াটারফলসে আপনাকে পৌঁছাতে হবে মেঘেদের মধ্য দিয়ে, কারণ এর নাম ওয়া খাবার লাটারা। মাটি থেকে প্রায় 600 ফুট উঁচু থেকে কয়েকটি ধাপে সহস্র ধারায় ঝরে পড়ছে এই জলপ্রপাত। স্থানীয়রা মনে করেন এই জলপ্রপাতের নিচে নাকি বাস করেন 2 পরী। সারাদিন ঘোরাঘুরির পর বেশ ক্লান্ত, তাই দরকার এবার পেট পুজোর। তাই চলে এলাম দুপুরের লাঞ্চ সারতে। ঘুরতে ঘুরতে ক্লান্ত, হোটেল যাওয়ার পথে তাই লাঞ্চের জন্য দাঁড়ালাম একটা রেস্তোরাঁতে, পথে তারই এমি সোবা বলে নাম। তো সেখানে এগ থালি নিলাম 180 টাকা। আচ্ছা, আমাদের এবারে যে টোটাল যে প্যাকেজটা, এটা ট্যুর কিংডম প্রোভাইড করছে। তো তাদের প্যাকেজের মধ্যে না শুধুমাত্র ব্রেকফাস্টটা ইনক্লুডিং, প্যাকেজের সঙ্গে ব্রেকফাস্ট আর থাকা খাওয়া ঘোরাঘুরি সবটা ইনক্লুডিং। লাঞ্চ আর ডিনার আপনারা নিজের এক্সট্রা খরচ। ভাত রয়েছে, ডাল রয়েছে, এগ কারি রয়েছে 2 পিস, পাঁপড় দিয়েছে, সঙ্গে আলু সেদ্ধ দিয়েছে। বাহ, এটা দেখে বেশ ভালো। আলু সেদ্ধ, বেগুন ভাজা, আলু ভাজা আর 2-3 রকমের চাটনি। এই যে থালিগুলো সেম সব, চিকেন ফিশ ডাইনিং। ফিশ হলে ফিশ দেবে, ডিম হলে ডিম দেবে, চিকেন হলে চিকেন দেবে, বাকি আয়োজন সব এক। চেরাপুঞ্জি ভ্রমণে আজ আমাদের শেষ গন্তব্য ছিল মাউস মাই কেভ। চেরাপুঞ্জি ঘুরতে আসা প্রত্যেক পর্যটকের কাছে খুব জনপ্রিয় জায়গা, তার কারণটা একটু পরেই বুঝবেন। স্থানীয় ভাষায় মাউ শব্দের অর্থ পাথর, আর এটা পুরোটাই একটা গুহা। আমাদের গুহার মধ্যে দিয়েই যেতে হবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অ্যাডভেঞ্চার এখানেই। বাপরে বাপ, কত লাগবে ভাই। সেই তো রে অর্ক, মেঘালয় ভেবেছিলাম এসে একটু রেস্ট নেবো, একটু রিল্যাক্স করবো, পুরো উল্টোটা হচ্ছে মেঘালয়। অবস্থা দেখুন, বাট কেভের যে ডিজাইনটা না অসাধারণ, পুরো লাইমস্টোন। ঠিক আছে অর্ক, হ্যাঁ
পুরো গুহার মাঝখানে আমি শুধু গুহার কারুকার্যগুলো দেখাই যে কিভাবে এগুলো হতে পারে। এগুলো বহু বহু কোটি কোটি কয়েক হাজার কোটি বছর ধরে হয়তো ওই গুহাগুলো রয়েছে। এখানে জাস্ট দেখুন কেভের ভেতরে যে প্রত্যেকটা দেওয়ালে মানে প্রত্যেকটা গুহার দেওয়ালের যে স্ট্রাকচার, ও ওয়াও ও জায়গাটা এটা দেখো উড়িয়ে ভাই। নিয়ে যেতে হবে, কি করে যাবো আমাদের কি এটা কেউ হচ্ছে যাও যাও অর্ক যাও, তোমারটা নিয়ে আমি ভিডিও। আমি অর্ক যাচ্ছে এখন কোথা দিয়ে দেখুন। কি করে যাবো? যারা একটু ক্লস্ট্রোফোবিক না তারা আসবেন না, পাগল হয়ে যাবেন, দম বন্ধ লাগবে। ভাই হ্যাঁ যাও যাও যাও, পারবে। দাঁড়াও যাক অর্ক তো যাচ্ছে না, বাট আপাতত এই জায়গাটার মাঝখান দিয়ে যেতে হবে আমাকে। ভাই রে এই খতরনাক জায়গা আমরা ভাই, অবস্থাটা দেখুন। আমি এই জায়গাটা মোটামুটি ফেসে গেছি মনে হচ্ছে। এদিকে জায়গা নেই, পিছন দিয়ে এইটুকু জায়গাতে ঢুকলাম, সামনে এইটুকু জায়গাতে যেতে হবে। অর্ককে বারণ করলাম, অর্ক যেন না আসে, ভয় লাগছে, সিরিয়াসলি আমার ভয় লাগছে। যাই অর্ক এসো না। কি খতরনাক জায়গা রে ভাই। বাপ রে বাপ। কি অ্যাডভেঞ্চার রে ভাই। ভাই সাহাব কোথায় চলে এলাম রে ভাই। আপনাদের দেখাই জায়গাটা দেখুন, ওই দিক থেকে সরু এইটুখানি রাস্তা, তার ভেতর দিয়ে কোনোভাবে গলে গেলে আমাকে আসতে হলো। সামনের দিকে যাই। অর্ক অবস্থা দেখুন, চারিদিকে জল পড়ছে, কেভ। এদিক দিয়ে এলাম আমি, পুরো জায়গাটা ভিজে, একটুখানি পা স্লিপ হবে না পুরো পড়ে যাবেন। মাথায় পুরো কি করে, তাহলে মাথায় লেগে যাওয়ার চান্স আছে। সামনেটা দেখুন, এই হচ্ছে সামনেটার অবস্থা। যারা ক্লস্ট্রোফোবিক, যাদের হার্ট দুর্বল, তারা কখনোই আসবেন না। ভীষণ বাজে জায়গা, ডেঞ্জার জায়গা। অবস্থা দেখুন, এই দাদা সামনে দাদা কিভাবে পেরোচ্ছে। এই জায়গার অবস্থা দেখুন, এই জায়গাটা হচ্ছে এখানে এরকম একটা ছবি টবি তোলার অনেকটা স্পেস আছে তা ওই জায়গাটাতে, বাট তারপর থেকে আবার স্পেস কিন্তু একই রকম ছোট। অর্ককে বাইরে রেখে এসেছি না, ঠিক করেছি। অর্কর শ্বাসকষ্ট প্রবলেম আছে, তো আসলে মুশকিল হতো। ভাই সাহাব অবস্থাটা দেখা একবার। এই হচ্ছে কেভের অবস্থা। এই দাদারা এসছেন তামিলনাড়ু থেকে। ও আচ্ছা, এক্সিট পেয়ে গেছি ভাই। যা অভিজ্ঞতাটা হলো না, মানে পুরো জল, যে অভিজ্ঞতাটা হলো সেটা সত্যি भाई साहब। कैसा था आपका एक्सपीरियंस अंदर? Yeah, it is very difficult. Suffocation is not the problem, knee problem, and if they are not fluctuant, they cannot come out of this. Actually, If they are flexible, no problem. so you are whole family? No, me and my family. Okay. So you are traveling Tamil Nadu to Meghalaya only? Meghalaya only. Okay. So how's your experience till now? Oh, fine. Okay. Today, Very nice. so many caves. We are orthopedic surgeons. Okay. We come for a conference too. Okay. And just like that we are seeing. Mm-hmm. And Meghalaya is a very wonderful place which you should not miss to see Actually, in a lifetime. This cave is very tough. very tough. Other Among the caves which I saw today, this is toughest. This is toughest, right? চলো যাই শেয়ার করি। ভাই রে ভাই, শরীর পুরো শেষ। আমরা এলাম আমাদের হোটেলে, চেরাপুঞ্জির নাম এখন শহরা, একদম শহরা যে মেন মার্কেট, সে মেন মার্কেটের মধ্যে লামিসা ইন। যাই ব্যাগপত্র নিয়ে রুমে যাই। এই হচ্ছে আমাদের রুম, বাট রুমটা কিন্তু ভালো, ঠিকঠাক না? এই হচ্ছে আমাদের রুম, একবারে দুজনের আয়োজন রয়েছে, টিভি রয়েছে, ওয়াইফাইও রয়েছে, এদিকে আলমারি রয়েছে, শোবার মতো চেয়ার রয়েছে, ব্যাগপত্র রাখা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম।
রুমের কোনো ভিউ নেই, বাট ওয়াশরুমের কিন্তু ভিউ আছে। কি আছে দেখাচ্ছি, দেখুন বোম ফেলার জায়গা, গরম জলের ছুচুকল, বাইরে ছুচুকল, ছুচুকল। আর এই হচ্ছে আপনি এখানে বসে বোম ফেলবেন আর বাইরে সুন্দর চেরাপুঞ্জির পাহাড়ের ভিউ দেখবেন। আর কি চাই আলাদাই। তবে হ্যাঁ, এখানে সমস্যা আছে, পাশের হোটেল থেকে যদি আপনাকে কেউ দেখে ফেলে প্রাতঃকর্ম করতে করতে, দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি। না না, মজা করছি, এখানে পর্দা দেওয়া আছে। চলুন ফ্রেশ হয়ে। যাক, আজকের মতন মেঘালয় ঘোরার গল্প এইটুকুই। কাল আবার খুব তাড়াতাড়ি ওঠা আছে আমাদের, যেতে হবে সেই বিখ্যাত ডবল ডেকার রুট ব্রিজে ট্রেক করতে। চলুন তাহলে দেখা হচ্ছে মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্বে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে, কমেন্ট অবশ্যই করে যাবেন। চলুন দেখা হচ্ছে পরের পর্বে মেঘেদের দেশে।